বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত হলো কেউ চাঁদাবাজি সন্ত্রাসীদেরকে মনোনয়ন দিবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে কেউ সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করবে না। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো যে মাঠের মধ্যে গিয়ে কোনো মল্লযুদ্ধ করে জনগণকে ভোগান্তিতে দিবেন। আপনারা জানেন, আপনারা যখন এই অফিসে আসতেছিলেন ঢাকার মধ্যে অনেক জ্যাম পড়েছে। কেন পড়েছে? গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে। আবার আপনারা দেখেছেন আমি মেয়র হয়ে অফিসে বসে গিয়েছি, আমাকে দেয় না কেন এটার জন্য পুরো ঢাকা হলো অচল করে দেওয়া হয়েছিল। এই ধরনের অচল ঢাকা বা বাংলাদেশ আমরা আর নতুন বাংলাদেশে দেখতে চাই না। এই জন্য সকল পলিটিক্যাল পার্টির প্রতি আমরা আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের রাস্তার যে ফাইটটা রয়েছে বা রাস্তার যুদ্ধটা বন্ধ করেন। আপনাদের সামনে তো সুযোগ রয়েছে, আপনারা অফিসে আলোচনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য একসাথে করতে পারেন, নিজেদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিতে পারেন, বিয়ের অনুষ্ঠানে আমরা একসাথে দেখি। তারপর হলো নিজেদের যখন স্বার্থ সংশ্লিষ্ট কাজ থাকে সেখানে আপনারা একসাথে হতে পারেন। তাহলে রাষ্ট্রের যখন এই গুরুত্বপূর্ণ সম্পর্কটা আসে সেখানে আপনারা কেন একসাথে হতে পারেন না? এই জন্য তাদের হলো মন মানসিকতার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ রয়েছে তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সম্মান, আপনি যখন বাসায় যান আপনার সন্তানকে আসলে আপনাকে রাজনীতিবিদ হিসাবে সম্মান করে কিনা এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। আপনার বউ কি আপনাকে রাজনীতিবিদ হিসাবে প্রশ্ন করে কিনা সেই প্রশ্নটা আমাদের আপনাদের কাছে থাকবে। অর্থাৎ নিজের সম্মান যদি আপনি নিজের ঘরে না রাখতে পারেন, আমরা দেখেছিলাম অনেক রাজনীতিবিদদের যারা সন্তান যারা আমাদের সাথে আন্দোলনে এসেছিল তারা বলছে যে আমরা এই আপনাদের সাথে নতুন পার্টি করতে চাই। বললাম তাহলে কেন? বলবো যে আমার বাবা মন্ত্রী হোক এমপি হোক তাকে আমার পছন্দ না, কারণ আমি তাকে ভিতর ঘর থেকে তাকে দেখি যেই ধরনের মানসিকতা, যেই ধরনের চিন্তা, আসলে এটা আমাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে নতুন প্রজন্মের সাথে আসলে যায় না। এই জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে নতুন প্রজন্ম কি চিন্তা করে এটা আপনারা বুঝতে শিখুন। যে বিএনপি যে মনোনয়নগুলো দিয়েছে আপনারা তো দেখেছেন, একজন গুলিবিদ্ধ হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন রোড ব্লক হয়েছে এবং রাস্তায় আগুন জ্বলেছে। আগুন জ্বলবে তো চুলায়, আগুন কেন রাস্তায় জ্বলবে? তারপরে আমরা দেখেছি রোড ব্লক হয়েছে। রোড ব্লক কেন করতে যাবেন? এটা তো তাহলে যদি আপনারা ওই সময় বললেন যে আমাদের বাসার সামনে বালু ট্রাক কেন, এখন একজন সিটিজেন যদি এসে বলে যে মনোনয়ন পান না বলে আমার বাসার সামনে আমার রাস্তা আছে কেন ব্লক দিয়েছেন, আপনি কি উত্তর দেবেন তাকে? আপনি যখন এই সংস্কৃতিগুলো জারি করবেন আপনার বাসার সামনে একদিন হলো বালু ট্রাক পড়ে যাবে। এই জন্য এই ধরনের মানসিকতা সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নাসিরউদ্দিন, সংসদের বাইরে সংবিধান নিয়ে আলোচনা করা সম্ভব, তবে সংবিধান পরিবর্তন সম্ভব নয়, এই বিষয়ে আপনার মন্তব্য? এটা তো বেসিক জায়গাটা আপনি যে গণঅভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। সংসদে কেন গণঅভ্যুত্থান হলো না? সংসদে কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। এটা আপনারা জানেন যে বিএনপি তার দাবি দিয়েছে, জামায়াত তার দাবি দিয়েছে। আমরা তাদের এই এক টেবিলে বসানোর জন্য গতকাল 9 দল একটা মিটিং করেছিলাম। সেখানে গণতন্ত্র মঞ্চ প্লাস এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ আমরা সেখানে ছিলাম। আর রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চের মধ্যে আছে, আমরা সেখানে ছিলাম। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিএনপি এবং জামায়াতের সাথে বসবো। আমরা ইতিমধ্যে দুই দলের সাথে আলোচনা চালাচ্ছি যে একটি সমাধানে পৌঁছার জন্য। সমাধানে যদি না পৌঁছতে পারে আমরা তো আমাদের সমাধান মানুষের সামনে দিয়ে রেখেছি যে কোন প্রক্রিয়ায় আপনি বাস্তবায়ন করবেন। এবং সেখানে যে গণভোট প্রশ্ন, নোট অফ ডিসেন্টের প্রশ্ন, আদেশের প্রশ্ন, আদেশটা কে জারি করবেন সবগুলো প্রসেস আমরা দিয়ে রেখেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বচ্ছ প্রক্রিয়া সরকারের সামনে দিয়ে রেখেছি টেবিলে। কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকাল থেকে কিছু উদ্যোগ নিয়েছি। তো সেই জায়গাটা আমরা বলবো যে রাজনৈতিক দলগুলো সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। এখন আপনারা যদি সমাধান করতে ব্যর্থ হন এটা আসলে আপনাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয় হবে। এই জন্য রাজনৈতিক দুটো দলকে আমরা আহ্বান জানাবো আপনারা আলোচনার টেবিলে বসুন। ইতিমধ্যে একটি দল আরেকটা দলকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কার সাথে কে বসবে সেই বিষয়ে তাদের মধ্যে কোনো কথা নেই। এই জন্য তারা একটি দল বলেছে এটা সরকারের জন্য সমাধান করতে হবে, রেফারি করতে হবে।
কেন রাজনৈতিক দলগুলো যে নিজেদের মধ্যে বসতে পারে না, এটা মানুষকে দেখানোর জন্যই সরকার এই কাজটি করেছে। এবং এর মধ্য দিয়ে সরকার মানুষকে বুঝিয়েছে, পুরো বাংলাদেশের জনগণকে, যে দেখুন রাজনৈতিক দলগুলো নিজেদের আলোচনা টেবিলে বসতে পারে না। এই আলোচনা টেবিলে কিন্তু সরকার বসিয়েছিল গত 6 মাস তাদেরকে বসিয়ে রেখেছিল, যে তুমি আসো, বসো, এখানে বসে বসে কাজ করো। যখনই তাদেরকে ছেড়ে দিয়েছে, গিয়ে বলে যে জায়গায় বসেছিলাম ওটা প্রতারণার টেবিল ছিলাম। তাহলে গত 6 মাস আপনি প্রতারণা করেছেন, এখন এসে বলতেছেন যে আমি প্রতারণার টেবিলে ছিলাম না। তা আপনিও তো প্রতারণা কর্মসূচির অংশ ছিলেন যদি এটা প্রতারণা হয়। এজন্য রাজনৈতিক দলগুলোর এই সংস্কৃতিটা বন্ধ করতে হবে। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, 2 দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেটাও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেখানে একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য দুটি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই 2 দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই 2 দল থেকে মনোনয়নে বাদ করছেন। কেন বাদ করছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টির অফিসে জায়গা মতো নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দেব, এবং ইনশাআল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দেবে। কোন সন্ত্রাস, চাঁদাবাদ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না। আমরা শেষ করি, ধন্যবাদ।